সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমেরিকা বাংলা চ্যানেলের বিশেষ আয়োজন এবিসি ফোরামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলাউর খন্দকার। আজকে আমাদের এই বিশেষ লাইভ পর্বে আপনাদের সামনে আমার দুইজন অত্যন্ত সম্মানিত অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সবার প্রিয় ব্যক্তি, যার পরিচিতি দেওয়ার প্রয়োজন মনে করি না, এরপরেও বলছি, উনি হচ্ছেন প্রফেসর ডক্টর তাজ হাশমি, রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক, লেখক, গবেষক। তিনি টরন্টো থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে। স্যারকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের এই হেডলাইন দেখেই আপনারা বুঝতে পারছেন আমরা কি আলোচনা করব। স্যারের কাছ থেকে একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ শুনতে চাই। অন্তর্বর্তী সরকার, যে বিপ্লবের পরে যে সরকার গঠিত হলো, তার 1 বছর পূর্তি হয়ে গেল। এখানে আমাদের প্রাপ্তির প্রত্যাশা, আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা স্যারের বক্তব্য শুনবো। বিশেষ করে জুলাই সনদ নিয়ে কথা বলবো। জুলাই সনদে বিএনপি স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল হিসাবে, এবং অন্যান্যরা এতে তারা নাখুশ রয়েছেন। এবং ইতিমধ্যে আজকে আমি হেডলাইন করেছি নির্বাচন ঠেকাতে জামাত এনসিপির মাস্টার প্ল্যান। জামাতে ইসলামী এবং এনসিপি তারা পিয়ার পদ্ধতির দাবিতে তারা আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছে। এবং ইতিমধ্যে প্রফেসর ডক্টর ইউনুস তিনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিয়েছেন। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ওনারা অংশ নেবেন কিনা, লেভেল ফিল্ড আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে বলছেন তারা ইতিমধ্যে লোয়ার হাউস এবং আপার হাউস, দুটি হাউসে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চান। তা স্যারের কাছ থেকে প্রথমেই আমি যে বিষয়টি, আপনার অনুভূতি, বিশ্লেষণ আমি জানতে চাইব। গত 1 বছরে সরকারের যে কাঙ্ক্ষিত যে সরকার, জন আকাঙ্ক্ষার যে বিপ্লবী সরকার, যেটাই বলি গণ অভ্যুত্থানের সরকারের আমাদের প্রত্যাশার জায়গা কতটুকু পূরণ হয়েছে, এবং আগামী নির্বাচন নিয়ে আপনি নিশ্চয়ই কথা বলবেন। এখানে লেভেল ফিল্ডের কথা বলা হয়েছে, লেভেল ফিল্ড কতটুকু আছে আপনার দৃষ্টিকোণ থেকে? অনেক ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গত 1 বছরে ইউনূস সরকার আমাদের কি দিলেন। আমি প্রথমেই বলিনি, এটা আমি একমাত্র বারবার বলছি, কেউ বলেন নাই, যে বাংলাদেশে ইউনূস সরকার শুধু দেশ চালায় না, একটা ফাসাদ, একটা প্রকাশ্যে একটা সরকার আছে ইউনূস সরকার, আর যেটা অপ্রকাশ্যে পর্দার আড়ালে জেনারেল ওয়াকারুজ্জামানের সরকার, সেটাই সবচাইতে শক্তিশালী। এবং জেনারেল ওয়াকারুজ্জামান প্রতিনিধিত্ব করেন শেখ হাসিনার আওয়ামী লীগের। এ ধরনের অনেক গোপন কথাবার্তা, টেলিফোন ইত্যাদি ফাঁস হয়েছে। জানা গেছে যে জেনারেল ওয়াকার কাজ করছেন হাসিনাকে আনতে না পারলেও আওয়ামী লীগ পন্থী, ভারতপন্থী একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন, এটাই তার অভিলাষ। আর আমরা যদি সেক্রেটারিয়েটের দিকে তাকাই, সেনাবাহিনীর দিকে দেখি, সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী সেক্রেটারিয়েট, সেটা তো পুরোটাই এখনো হাসিনার নির্মিত। হাসিনার আমলে যারা ছিল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যারা প্রত্যক্ষভাবে মানুষ হত্যার সঙ্গে জড়িত, তারা এখন জেনারেল ওয়াকারুজ্জামানের আশীর্বাদে এখনো তারা স্বস্থানে বিরাজমান। এই অবস্থায় ডক্টর ইউনূস কতটা সাকসেসফুল হবেন সেটা একটা প্রশ্ন। তবে 1 বছর কিন্তু একটা বড় সময়। 1 বছরের ভেতরে তিনি পুলিশ বাহিনীতে কমপক্ষে আরো 3টা বা 4টা নতুন ব্যাচ ঢোকাতে পারতেন। মানে ধরেন 25,000 করে যদি 3 মাসে ট্রেনিং দিতেন, লোক নতুন নিয়োগ দেয়া হতো। এই যে ছাত্র সমন্বয়কদের ভেতর থেকে যারা আন্দোলন করেছে, তাদের ভেতর থেকে 1 লক্ষ লোককে পুলিশ বাহিনীতে নিয়োজিত করা যেত, সামরিক বাহিনীতেও নিয়োজিত করা যেত সিপাহী হিসাবে। আপনি 1 বছরে ওদের 3 মাস করে ট্রেনিং দিয়ে 1,00,000 সৈন্য বাড়াতে পারতেন, 1,00,000 পুলিশ নিতে পারতেন। এবং ব্যুরোক্রেসি পুরোটা ভেঙে 2টা বিসিএস পরীক্ষা নেওয়ানো যেত,
মাসে একবার, আরেকটা মাসে আরেকটা। 6 মাস সময় দিয়ে যদি উনি এই যে ছাত্ররা এখন চাঁদাবাজি করছে, দিশাহারা, যারা আন্দোলন করেছিল তাদের ভেতরে ফ্রাস্ট্রেশন আছে। এটা 1972 সালে হয়েছে। স্বাধীনতা যুদ্ধের থেকে আসার পরে অস্ত্র আছে, চাকরি নাই, তখন তারা অস্ত্রের ব্যবহার করছে। এখন অস্ত্র না থাকলেও এই যে মব ভায়োলেন্স, চাঁদাবাজি, এটা কিন্তু একটা ইনএভিটেবিলিটির ব্যাপার। স্বেচ্ছায় কেউ চাঁদাবাজি করতে যায় না। এই যে ধরা পড়লে যে পিটিএ মেরে ফেলে, আর্মি পেটায়, পুলিশ পেটায়, জনগণ পেটায়। এই যে কালকে দেখলাম ভিডিওতে, এই যে কি বলে কিশোর বাহিনী, এই ঢাকার বিভিন্ন জায়গায় আর্মি এবং সাধারণ জনগণ এই 16, 17, 18 বছরের বয়স্ক ছেলেদের পিটিয়ে একটা রাস্তায় শুয়ে ফেলেছে। ওই রিস্ক নিয়ে কেউ চাঁদাবাজি করতে যায় না। কিন্তু পকেটে যদি পয়সা না থাকে, চাকরি বাকরি না থাকে, এটা ইউনূস সাহেব করতে পারতেন। ওদেরকে ভালো ক্যাডার সার্ভিস দিতে পারতেন, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস জবগুলো সরকারি চাকরিতে ওদেরকে নিয়ে, যারা হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত। এটা তো চোখ বন্ধ করে ডক্টর ইউনূস নির্ধারণ করতে পারতেন যে লোক সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, একে এইভাবে উন্নতি দিয়ে ব্যাকডোর দিয়ে ঢোকানো হয়েছে, যেখানে ওই ওরা বলেছে যে শুধু ভাইবা। ওদের একজন অ্যাডভাইজার ছিলেন, কি নাম, সিএসপি অফিসার ছিলেন ওই যে হাসিনার, যিনি বলেছিলেন তোমরা খালি রিটেনটা পাস করো। এইচটি ইমাম। তো তারাই ভাইবার মাধ্যমে আওয়ামী লীগের থেকে ঢুকিয়েছে পুলিশে, আর্মিতে, ব্যুরোক্রেসিতে। এদেরকে তো নির্মম ভাবে বের করে দেওয়া উচিত ছিল। ইউনূস সরকার সেটা করেন নাই। তার ব্যর্থতার কথা বলছেন, এই যে র্যাবের যে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করলো, একটা শিশু সহ কয়েকজনকে হত্যা করলো, সেই পাইলট কি খুঁজে পাওয়া যায় না? তাকে গ্রেপ্তার করা হয় নাই। আরো যারা যে একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল নিজ হাতে AK-47 নিয়ে নিলিং পজিশনে গুলি করে মানুষ হত্যা করেছে, তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? এবং 1 বছরে উনি কমপক্ষে কয়েক শত লোককে ফাঁসি দিতে পারতেন। যেমন আমি নুরেমবার্গ ট্রায়ালের কথা বলছি। হিটলারের পরে 45 সালের নভেম্বর মাসে নুরেমবার্গে একটা ট্রাইব্যুনাল করা হলো। মিত্রপক্ষের দেশগুলোর থেকে জাজদের, বিচারকদের নিয়ে বিচার করা হলো এবং 1 অক্টোবর 1946 বিচার শেষ হলো 11 মাসে। এই 11 মাসের ভেতরে ইউরোপে তো ফাঁসি বা মৃত্যুদণ্ড খুবই রেয়ার, সেখানে 37 জনকে ফাঁসি দেয়া হলো এবং আরো 150 বেশি লোককে যাবজ্জীবন কারাদণ্ড, 20 বছর, 30 বছর, 50 বছর জেল দেয়া হলো। ওটা যদি 11 মাসে সম্ভবপর হয়, তাহলে এই 12 মাসে ইউনূস সরকার একটা লোককে ধরতে পারেন নাই, বিচার করেন নাই। মুন্নি সাহার মতো একজনকে ধরে 24 ঘন্টার কম সময়ে ছেড়ে দেয়া হলো। এগুলোর জবাব কে দেবে? এবং এই যে ওসি প্রদীপ, যাকে হাইকোর্ট ফাঁসি দিয়ে জাজমেন্টে বলা হয়েছে 7 ওয়ার্কিং ডেজ এর ভেতরে তার ফাঁসি হবে, বিচারকের আদেশ, সেই আদেশ ডক্টর ইউনূসের সরকার কোন অধিকার বলে এখনো স্থগিত করে রেখে দিয়েছে। আমি আর এগুলো বললে শুধু এটার উপরই, ডক্টর ইউনূসের ব্যর্থতার উপরই অনেক কথা বলা যায়। তো কত বলবো, শেষ করা যায় না বলে। তিনি ওয়াকার এবং চুপ্পুকে তো সরালেন না, এটাই তো প্রথম কাজ ছিল। তিনি চুপ্পুর অধীনে প্রধান উপদেষ্টা হলেন কোন আক্কেলে? মাথায় যদি একটা 10-12 বছর বয়সের মানুষেরও আইকিউ থাকে, তাহলে তো উনি এই কাজ করতেন না। উনি গোড়ার থেকেই গলদ করে আসছেন। এবং আপনার মনে আছে, আমি আমার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, এখন ডক্টর ইউনূসের হাতে নেপোলিয়নের তরবারি। এখন উনি বলবেন যে এই তরবারি হচ্ছে আমার লেজিটিমেসি, আমি তরবারি দিয়ে দেশ চালাবো যতদিন দেশে আইন শৃঙ্খলা না হয় এবং অপরাধীদের বিচার না হয়। এই খায়রুল হককে এতদিন পরে গ্রেপ্তার করলেন, এবং তিনি যে মানে আরো যে কত খায়রুল হক আছে, এই যে জাস্টিস নিজামুল হক, সেটা এখনো বহাল তবিয়তে বসে আছে যে এই যে স্কাইপ কেলেঙ্কারিতে এতগুলো লোকের ফাঁসি দিল শাহবাগের আন্দোলনের পরে। তো ব্যর্থতা, ডক্টর ইউনূসের ব্যর্থতা বলে শেষ করা যাবে না। জি, এবং
সফলতা বলতে সাবেক যে খায়রুল হককে তো গ্রেপ্তার করা হয়েছে, বা 2 জন নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে, এগুলো অনেক আগেই করার কথা ছিল, যদিও দেরিতে করা হয়েছে। কিন্তু এখন যেটা স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো, যে বাংলাদেশে এই 54 বছরের বাংলাদেশে কখনো পিআর পদ্ধতি মানুষের কাছে পরিচিত না, বা এই পদ্ধতিতে বাংলাদেশে কখনো কোনো নির্বাচন হয়নি। তো এই এখন যেটা জামাতে ইসলাম বা এনসিপি যে বলা হচ্ছে যে তারা আন্দোলনে যাবে, তাহলে কি দাঁড়াবে? আগামী ফেব্রুয়ারিতে কি আমাদের এই কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি? আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এই যে চরমোনাইর পীরকে দিয়ে শুরু করি, ফয়জুল করিম, তিনি এই হাসিনার আমলেই শেষের দিকে হাসিনা এবং শেখ মুজিবের পরিবারের প্রশংসায় যে কাসিদা রচনা করলেন, তারা ইরাক থেকে এসছেন, তাদের পূর্বপুরুষ, এবং একটার পর একটা নাম বলে গেলেন। শেখ মুজিবুর রহমানের বাবা ছিলেন শেখ লুৎফুর রহমান, তারপর উপর দিকে 7-8 জনের নাম বললেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই পীর সাহেবকে ধরে এনে যদি এখন বলেন, আচ্ছা আবার ওই নামগুলো বলেন তো, শেখ মুজিবের দাদার নাম কি, দাদার বাবার নাম কি, তার দাদার নাম কি, আপনি দেখবেন ওই টেপটা ভিডিওটা সামনে নিয়ে বসে দেখবেন, আরে ওইখানে তো কতগুলো নাম ছিল, এই নাম তো এখন আর উনি বলতে পারছেন না। তার মানে পুরোটাই মিথ্যাচার, তেল মাখন দিয়ে তিনি শেখ হাসিনার প্রশস্তি গাইলেন। মুজিবুর রহমানকে ভালো মুসলমান বানালেন, শেখ রেহানাকে বানালেন কত সুন্দর নাম, কামাল, শেখ কামাল, শেখ জামাল, এইভাবে উনি বললেছেন, মনে নাই? সেই উনি ছিলেন আরেকজন জামাতে ইসলামীর, উনি এই সাইদি সাহেবের বেয়াই হন, ওনার নাম হচ্ছে আপনার উনি একজন বড় আলিম। উনি বলছেন শেখ জামাল, শেখ কামাল, শেখ রেহানা, কামাল উদ্দিন জাফরি নামটা মনে আছে, জাফরির কথা মনে আছে। এদের যে সমষ্টিগত ভাবে যে ডিগবাজি, দালালি, তারপরে চরমোনাইর পীর বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই। এখন লেভেল প্লেইং ফিল্ড বলতে উনি কি বোঝান? ইউনূস সরকার কি বিএনপি কে ফেভার করছেন বা এনসিপি কে ফেভার করে দিয়ে? এটা ইউনূস সরকারের পক্ষে বলা যায়। ইউনূস সরকার কোন দলকে বিশেষ সুবিধা দিয়ে যে তোমরা 10টা মিটিং করবে, অন্যরা মিটিং করতে পারবে না, শোভাযাত্রা করতে পারবে না, এই ধরনের কোনো কাজ কিন্তু ইউনূস সরকার করছে না। কোন দলের প্রতি উনি কোনো বায়াস দেখাচ্ছেন না। বায়াস থাকলে যদি এমন মনে হয় যে এনসিপি কে শোভাযাত্রা করতে দিচ্ছে, বিএনপি কে দিচ্ছে না, জামাতকে দিচ্ছে না, তাহলে চরমোনাই বলতে পারতেন। কিন্তু উনি যে বলছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, এর পেছনে আমি যেটা বলে করি, জামাতে ইসলামী, এনসিপি এবং চরমোনাইয়ের এই যে তথাকথিত ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এটা নিয়ে কথা বললে 10 মিনিটের বেশি তারা কথা বলতে পারবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি চ্যালেঞ্জ করতে পারি, ইসলামী শাসনতন্ত্র বলতে আপনি কি বোঝেন, বলতে পারবেন না। তো এখন এই ব্যাপারটা হচ্ছে একটা, পুরো ব্যাপারটা একটা কনস্পিরেসি। যে জন্য আমি বহুদিন থেকে বিশ্বাস করি যে ফেব্রুয়ারি বলেন, জুন বলেন, ডিসেম্বর বলেন, নির্বাচন হবে, এই ধরনের আমি কোনো নিশ্চয়তা দেখছি না। এবং দেখবেন যে নির্বাচনের আগ দিয়ে যে অলরেডি মারামারি, খুনাখুনি, চাঁদাবাজির নামে যেগুলো হচ্ছে, তারপরে ওয়াকারুজ্জামান একজন টেলিভিশনের সামনে এসে বক্তৃতা দেবেন, এই আইন পরিস্থিতি ইত্যাদি, আমরা চেয়েছিলাম নির্বাচন হোক, জেনারেল ওয়াকারের বক্তৃতা আমি দিয়ে দিচ্ছি। আমি দেখেন প্রথমে বলেছিলাম ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে, সেই আমি জেনারেল ওয়াকারুজ্জামান আজ মনে করছি দেশে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি নেই, তাই আমি অনির্দিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ করে দিচ্ছি। দেশে আমি সামরিক শাসন, জনগণের জীবন রক্ষার্থে আমি সামরিক শাসন, সামরিক আইন চালু করছি। কারণ এই 12 মাসে যে পরিমাণ মানুষ নিহত হয়েছে, প্রতিদিন মারা যাচ্ছে, এটা তো হাসিনার আমল কেউ সারপাস করে যাচ্ছে। লোকজন তখন বলবে তাই তো জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের রক্ষা করেছে, 5ই ডিসেম্বর, 5ই আগস্ট তিনি হাসিনাকে পাঠিয়ে দিলেন, দেশে রক্তক্ষয় থেকে রক্ষা করলেন। এই যে একটা ইমেজ, মিথ্যা ইমেজ তৈরি হয়েছে, এটার সদ্ব্যবহার করে নির্বাচন আদৌ হবে না, এরকম একটা ব্যাপার হতেই পারে। এখন পিআর পদ্ধতিতে নির্বাচন করবেন, দেশে 3-4টা রাজনৈতিক দল হলে সম্ভবপর হতো। 150টার মতো দল, আপনি
কোন পার্সেন্টেজ দিয়ে কাকে রাখবেন, কাকে বাদ দিবেন, এর একটা সহজ সমাধান কিন্তু আছে ফ্রান্সে। ফরাসি দেশে কি হয়, ফরাসি দেশে রাজনৈতিক দলের সংখ্যা তো 3টা না 4টা, ধরেন 4টা না 5টা, 4-5টা দল নির্বাচন করে। তারপরে যে 2টা দল নাম্বার 1 এবং নাম্বার 2 হয়, তাদের ভেতরে নির্বাচনের 2 সপ্তাহ পরে আবার একটা নির্বাচন হয়। মনে করেন অমুকে 20%, কেউ 25%, কেউ 30% ভোট পেল, 51%, 50%-এর উপরে কেউ পায় নাই। তখন সোজা নিয়ম ফরাসি পদ্ধতি আপনি অবলম্বন করেন যে ঠিক আছে, এই যে এখন রবিন লিগে এই হলে ফাইনাল খেলা হবে, এখন এই আর 2 দল, ফুটবলে যেরকম হয়, ক্রিকেটে যেমন হয়, ওইভাবে আপনি সবগুলো দল এলিমিনেটর হওয়ার পরে সেমিফাইনাল হয়ে গেল, ফাইনাল খেলা হবে 2 দলের ভিতরে। সেইখানে যারা নির্বাচিত হবে, বেশি ভোট পাবে, 50+1 পাবে, বা যদি ভোট কোনো কারণে টাই হয়ে যায়, সেটা একটা সিদ্ধান্ত করা যেতে পারে যে স্পিকার বা প্রধান বিচারপতি তার একটা কাস্টিং ভোট দিয়ে, আমরা ধরেন এ পক্ষেও পেল 5 কোটি ভোট, 3 কোটি, ওই পক্ষেও 3 কোটি, 3,25,000 জন, 3,25,000 জন 2 পার্টি পেল, তখন প্রধান বিচারপতি বা স্পিকার যদি থাকে তাকে বলে দেবে তার কাস্টিং ভোট, আপনি কাকে ভোট দেবেন। তার একটা ভোটেই বিজয়ী এবং পরাজিত নির্ধারিত করা যায়। চান্স খুব কম যে 2-3-4-5 কোটি ভোটারের ভিতরে সমান সমান হয়ে যাবে, সম্ভাবনা খুবই কম। তো ওই ফরাসি সিস্টেমটা আনলেই তো আপনার আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের প্রশ্ন আসে না। এবং যারা রাজনীতির এবিসি বোঝেন না তারা এই সমস্ত কথা বলছেন। জামাতে ইসলামের প্রধান একজন ডাক্তার মানুষ, এবং বাংলাদেশের মানুষের কোন রাজনীতিবিদদের কত লেখাপড়া, কার ঘটে কি আছে আমরা জানি। আপনি সুতরাং যে পদ্ধতিতে আমাদের নির্বাচন হয় নাই, সবচেয়ে বড় কথা যেটা বিলাতামের যে সমস্ত দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে, সেখানে ব্যক্তি না, দল যাকে নমিনেট করবে। মনে করেন আপনি এখন ঢাকা 1 থেকে আপনি ভোট দিলেন, দল নির্ধারিত করলো, আপনি ক্যান্ডিডেট না, দল কাকে দেবে। তো জনগণ তো ব্যক্তিকে ভোট দেয়, পিআরএ যে ইনভিজিবল একজনকে দল বসিয়ে দেবে, এটা তো গ্রহণযোগ্য হবে না। এটা নিয়ে মারামারি কোন দল হবে। দেখেন, ইউরোপে গণতন্ত্র আসতে 500 বছর লেগেছে। ওদের রেনেসান্স হলো, রিফর্মেশন হলো, ধর্মীয় সংস্কার, সাংস্কৃতিক সংস্কার, দেন এনলাইটেনমেন্ট, এই যে সব মানুষ সমান, পুরুষ মেয়ে সমান, এই ধরনের এনলাইটেনমেন্ট, মানুষের ভিতরে সহমর্মিতা। যদিও তারা কার্যকলাপে কলোনিগুলোতে অত্যাচার ঠিকই চলেছে, কালোদেরকে নিগৃহীত করেছে, কাগজপত্রে সমান অধিকার বলে একটা জিনিস তারা প্রতিষ্ঠিত করলো। ম্যাগনা কার্টা 13th সেঞ্চুরিতে রাজার ক্ষমতা খর্ব করে আইন করলো বিলাতে, ম্যাগনা কার্টা। তারপরে ফরাসি বিপ্লব, তার আগে 1688 সালে ব্রিটিশ কনস্টিটিউশনাল রেভলিউশন। এত কিছুর পরে গণতন্ত্র, শিল্প বিপ্লব, সবকিছুর পরে গ্রাজুয়ালি ডেমোক্রেসি আসছে। প্রথমে মেয়েদের ভোট ছিল না। এই 1927 সালে বিলাতে প্রথমে মহিলাদের ভোট দেয়া হলো। নিউজিল্যান্ডে প্রথম হয়েছিল 1895 এর দিকে, আমেরিকাতেও অনেক পরে। তো গ্রাজুয়ালি তারা ওই জায়গায় এসছে। তা আমাদের গণতন্ত্রের মূল জিনিস হচ্ছে যে বিশ্বাস এবং সম্মান। প্রথমে নিজেকে সম্মান করতে হবে। আপনি চুরি করে ধরা পড়লে, আপনি আপনার একটা উলঙ্গ ভিডিও যদি সব জায়গায় ভাইরাল হয়ে যায়, আপনার যে আত্মহত্যা করার যদি ইচ্ছা না জাগে, তাহলে কি হবে? আমরা ধরে নেব আপনার কোনো আত্মসম্মান, লজ্জা, শরম নাই। এবং আপনি চুরি করছেন, সবাই জানে। আপনি 15টা বাড়ি বানিয়েছেন, 5,000 কোটি টাকা চুরি করেছেন, লোকে বলা বলি করে। এতে যদি আপনার লজ্জা না হয়, তার মানে আপনার কোনো আত্মসম্মান নাই। আর আপনি একটা কথা বললেই তুই কি জানিস, তোর চোখ তুলে ফেলবো, এই ধরনের কথাবার্তা আমরা টকশোতে দেখেছি। এই যে আওয়ামী লীগের শাহজাহান খান 3য় মাত্রা উঠে এসে বলছে চোখ তুলে ফেলবো। ওরা আর যাই করুক,
গণতন্ত্রের জন্য যোগ্য না। গণতন্ত্রের ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনি নিজেকে সম্মান করবেন, অন্যকে সম্মান করবেন এবং বিশ্বাস করবেন। আমি যদি আপনার বাসায় যাই, আপনি আপনার রোলেক্স ঘড়ি, ক্যামেরা আর ল্যাপটপ লুকিয়ে ফেলবেন যে ডক্টর হাশমি এসছে, কোন সময় কোনটা চুরি করে নিয়ে যায়, তাহলে তো আপনার সঙ্গে আমার সম্পর্ক হবে কি? বিশ্বাস করি না। আপনারটা উপর দিয়ে সম্পর্ক থাকবে। আপনি আমার বাসায় আসলে আমি বিশ্বাস করব না, আমি আপনার বাড়িতে গেলে আপনি আমাকে বিশ্বাস করবেন না। বিশ্বাস, পরস্পরের প্রতি সম্মান বোধ এবং সততা, ন্যায় বোধ, ন্যায়ের প্রতি একটা যে জাস্টিস, এই সেন্স যদি না থাকে কমপক্ষে 99% লোকের, আমাদের দেশের ধরেন 90% উপরের লোক যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, কোনো না কোনো ভাবে সে চুরি করে। হয় যে সবচাইতে সৎ, সে কোনো ইনকাম ট্যাক্স দেয় না, কাস্টমস ডিউটি দেয় না, গর্ব করে বলে আরে এবারে এই মাল নিয়ে আসছিলাম, জাপান থেকে নিয়ে আসছি, এয়ারপোর্টে ধরছে, আমার আগেই বলা ছিল, আমার অমুক ছাত্র ছিল বা লোক ছিল, আমার 1 পয়সাও ডিউটি দিতে হয় নাই। এটা আমি ঢাকা ইউনিভার্সিটির লাউঞ্জে আমি যখন শিক্ষক ছিলাম তখন এক শিক্ষকের মুখে বলতে শুনেছি, খুব গর্ব করে বলেছে, আমি এই জিনিসপত্র আনছি, বুঝলেন না, আমার ছাত্র ছিল, কাস্টমসে আগেই বলা ছিল, তো আমার 1 পয়সা ট্যাক্স দিতে হয়নি। আমি মুখ ফোড়া হক বলে ফেললাম যে আপনি এটা প্রকাশ্যে বলছেন, আপনার লজ্জা লাগে না? এখন ওই লজ্জাবোধ না থাকলে, ন্যায়ের সম্মান না থাকলে, আপনি পিয়ার পদ্ধতি বলেন আর যাই বলেন, কোন পদ্ধতি দিয়ে আমরা দেশে গণতন্ত্র আনতে পারবো? মিনিমাম রেসপেক্ট আর মিনিমাম রুল অফ ল থাকতে, তাহলে একটা মোটামুটি একটা ইলিবারাল ডেমোক্রেসি হলেও হবে। তবে লিবারাল ডেমোক্রেসির জন্য ফরিদ জাকারিয়া বই লিখেছেন, এই যে সিএনএন এর যে অ্যানালিস্ট, উনি বলছেন যে আপনি লিবারাল গণতন্ত্র চান। লিবারাল গণতন্ত্রের বাংলা কি হবে? লিবারালের বাংলা কি হবে? সহনশীল বা মানে ভালো মানুষের গণতন্ত্র। এই ভালো মানুষের গণতন্ত্রের জন্য প্রত্যেকটা ভোটারকে সভ্য হতে হবে, ভালো মানুষ হতে হবে। তো ওইটা যতদিন না হয়, তবু আমাদের দেশে একটা গণতন্ত্র ছিল জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার প্রথম আমলে, মোটামুটি ভোট দিয়ে যারা মেজরিটি পেয়েছে তাদেরকে দিয়ে আমরা সরকার স্থাপন করে শুরু তো করতে পারি। আমাদের তো শুরু হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের পরে এরশাদ এসে নষ্ট করে দিল, আবার খালেদার পরে হাসিনা এসে নষ্ট করে দিল। এই কিছু চেক এন্ড ব্যালেন্স করে, সেফটি ভাব দিয়ে আমরা মোটামুটি গণতান্ত্রিক সম্পূর্ণ না হলেও একটা ভোট ভিত্তিক সরকার আমরা গঠন করতে পারি, এবং সেটা না হলে দেশে চিরকাল সামরিক সরকার বা বেসামরিক স্বৈরাচারী সরকার শাসন করবে। জি স্যার, আমরা যদি জুলাই ঘোষণা, যেটি এনসিপি বা বিশেষ করে এনসিপির নতুন দল, তাদের প্রধান দাবি ছিল জুলাই ডিক্লারেশন, তারা জুলাই ডিক্লারেশন তারা নিজেরাই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তখন সরকার থেকে বলা হলো সম্মিলিতভাবে এই জুলাই ডিক্লারেশনটা হবে। তো জুলাই ডিক্লারেশন ঘোষণা হয়েছে, এতে করে জামাত ইসলামী এটাতে তারা মনোভূত হয়নি, নাকুশ। তারা বলছে যে এটা জনপ্রতিফলন ঘটেনি। এনসিপির নেতারা ওই সময় তারা কক্সবাজারে তারা বেড়াইতে গেছে, যারা উপস্থিতি হয় নাই। এখন তারা বলছে এটাকে আবার সংশোধন করতে হবে, বা অন্যান্য দল থেকে বিএনপি ছাড়া বাকি দলগুলা এই জুলাই ডিক্লারেশনে সবাই খুশি নয়। তা আপনি এই যে ডিক্লারেশনটা, বা এখানে তো আরো অনেক কিছু থাকার কথা ছিল, যেমন বাংলাদেশে এক সময় জাতীয় মিডিয়াগুলা যখন কথা বলতে পারতো না, আপনারা বাইরে থেকে কথা বলছেন, সাইবার দুর্বৃত্ত আপনার নামে ছিল, রেজা ফয়সল চৌধুরীর নামে ছিল, এ ধরনের পিনাকি যারা কথা বলে বাংলাদেশের মিডিয়ার কাজটা, বিরোধী দলের কাজটা বাহির থেকে করা হয়েছে। সকল চ্যানেলে, অনেকগুলা চ্যানেল আছে, আমি নাম বলবো না, নাম বলতে আমরা সবাই জানি, কিন্তু তাদের কোনো উল্লেখ নাই এই ডিক্লারেশনে যে বাংলাদেশের যখন মিডিয়ারা হাসিনার দালাল ছিল সব চ্যানেল, তখন বাইরে থেকে যারা কথা বলছিল, বাংলাদেশের প্রধান বিরোধী দলের ভূমিকায় যারা ছিল, যারা মানবাধিকার, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ স্থাপনে যারা ভূমিকা রাখছে, বিশেষ করে আপনার কথা আমি বলতে হবে শ্রদ্ধার সাথে, আপনার সাথে আমরা অনেকগুলো টকশো, আমি নিজেই প্রায় 35টার মতো টকশো করেছি হাসিনার সময়ে ধারাবাহিকভাবে।
তাজ হাশমির কথা। তো এখানে তো এগুলা কোনো কিছুই উল্লেখ নাই। তো আপনি কি ডিক্লারেশনটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি জনপ্রতিফলন ঘটছে এই ডিক্লারেশনে? আমি প্রথমে যে বললাম পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, আস্থা, এবং আমি মূলত কাজ করেছি কৃষকদের নিয়ে। আমার পিএইচডি থিসিস হচ্ছে পেজেন্ট সোসাইটি, কৃষকের মেন্টালিটি কি। কৃষক নিজেকে ছাড়া, নিজের পরিবারকে ছাড়া কাউকে ভালো মানুষ মনে করে না। কৃষক সমাজে, কৃষি সমাজে, পেজেন্ট কমিউনিটিতে ওর প্রতিবেশী হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। কারণ তার সঙ্গে তার আম গাছ নিয়ে, তাল গাছ নিয়ে, পুকুর নিয়ে 3 জেনারেশনে মারামারি। সুতরাং ওর প্রতিবেশী যদি বিএনপি করে, তাকে আওয়ামী লীগ করতে হবে বাই ডিফল্ট, কারণ ওর সঙ্গে তার সম্পর্ক ভালো না। ওর বিরুদ্ধে থাকতে হবে। যতদিন ওই আম গাছ আর তাল গাছ আমার বাউন্ডারির ভিতরে আনবো না, তারও আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারও আছে। কৃষক সমাজ, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক জায়গায় লিখেছিলেন, যে রেলগাড়ি দিয়ে বাংলাদেশের গ্রাম দেখলে কি সুন্দর, সবুজ, শান্ত, কোনো মারামারি রেষারেষি কিছু নাই। শরৎচন্দ্র বলেছিলেন রেলগাড়ি দিয়ে বাংলাদেশের গ্রামীণ সমাজ বোঝা যাবে না। রেলগাড়ি থেকে নেমে আপনি গ্রামের ভিতরে যখন যাবেন, থাকবেন, তখন দেখবেন যে কিরকম হানাহানি, মারামারি, বিদ্বেষ, কিরকম ঘৃণা। যদি তাকে কেউ আপনি গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন যে গ্রামে ভদ্রলোক কারা, তখন বলবে যে আমরা আর মামারা। তো যখন আপনি, ওটা একটা জোক আর কি, আপনি যখন বলবেন যে আমার পালকি টানার জন্য লোক দরকার ছিল, তখন ওরাই বলবে যে পয়সা দিলে আমরা এই পালকি টানি। তার মানে এরা দুই দিকেই যাচ্ছে, আমরাই ভদ্রলোক, আবার আমরাই শ্রমিক। কিন্তু এখন এই যে বাংলাদেশের কালচারে আপনি যদি অক্সফোর্ড, হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন থেকে বিরাট বিরাট ডিগ্রি করে বিরাট বিরাট চাকরি করেন, বাংলাদেশে গিয়ে যদি আপনি একটা সেমিনার দেন, তখন আপনার মনে হবে আপনি ছাড়া ওই ঘরের ভিতরে যারা বসে আছে তারা আপনার বিষয়ে, তারা সবাই আপনার চেয়ে বেশি জানে। কোনোদিনও সরি বলবে না, কাউকে আগ বাড়িয়ে বলবে না যে আপনি কথাটা ভালো বলেছেন, কবিতাটা ভালো লিখেছেন, গানটা ভালো লিখেছেন, তার প্রসার করবে। এই এক বাঙালি প্রফেসর ছিলেন, টরন্টোতে চাকরি করতেন, তিনি বাংলাদেশ থেকে কাউকে এনে ওইখানে একটা পিএইচডি স্কলারশিপের ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা, এটা করেন নাই। কিন্তু আপনি ভারতীয়দের দেখবেন, পাকিস্তানিদের দেখবেন, শ্রীলঙ্কানদের দেখবেন, তারা নিজের দেশের লোককে ডেকে আনে, চাকরি বাকরির সুযোগ সুবিধা দেয়। আমি এত বড় বক্তৃতা দিলাম, এটার উদ্দেশ্য এটাই যে বিদেশ থেকে আমরা যারা এই 2007-8 সাল থেকে কথাবার্তা বলে যাচ্ছি, লিখছি, তাদের কন্ট্রিবিউশন স্বীকার করলেই তো জুলাই আগস্ট মাসে যারা আন্দোলন করলো, বা তার হাসিনার পতনের পরে যারা হাসিনার বিরোধিতা শুরু করলো, তাদের তো আর ভাত পাওয়া যায় উপায় থাকে না। তারা যারা বিদেশ থেকে কথাবার্তা বলেছেন, বাংলাদেশেও যারা বহু আগের থেকেই কথাবার্তা বলেছেন হাসিনার বিরুদ্ধে, যেমন আন্দোলনের মূল শক্তি ছিল দুইটা, একটা বিএনপি, একটা জামাতে ইসলামী। এটা তো মানতে হবে। জামাত ইসলামী যদিও আওয়ামী লীগের দালালি করেছে, হাসিনার সঙ্গে মিলে 86 সালে এরশাদের নির্বাচন করেছে, 91-92 তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে খালেদা জিয়ার বিরোধিতা করেছে। যখন ওদের লোকজনকে ফাঁসিতে ঝুলালো, তখন জামাত ইসলামী একটু টিউবলাইট বোঝেন তো, জ্বালানোর পরে এরকম এরকম করে, তারপরে জ্বলে। তো জামাত ইসলামী মূলত টিউবলাইট। তাদের বোধোদয় হলো নিজামী, মুজাহিদি, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পরে, আরে তাই তো আওয়ামী লীগের সঙ্গে আমরা এত সহযোগিতা করলাম, ওরা তো আমাদের বন্ধু না। তো আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বাই ডিফল্ট জামাতে ইসলামী নামলো, এবং বিএনপি 2007 সাল থেকে নেমেছে। এই যে তারেক রহমান যখন লন্ডনে চলে গেলেন, তাকে চলে যেতে বাধ্য করা হলো, উনি বেকসুর খালাস হয়ে কিন্তু উনি লন্ডনে গেছেন। তার হাসিনা আবার তার বিরুদ্ধে মামলা জারি করলো। তো আন্দোলন করেছে কারা? খালেদা জিয়া।
উনি দেশ ছেড়ে যাননি, তাকে ক্যান্টনমেন্টে বাড়ির থেকে বের করে দেওয়া হলো, বালির ট্রাক দিয়ে তার মিটিং বন্ধ করা হলো। খালেদা জিয়া দেশ থেকে পালান নাই, কম্প্রোমাইজ করেন নাই, তাকে জেলে দেয়া হলো। বিএনপির কিছু অসৎ নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল তাদের বাদ দিলে বিএনপির মেইন স্ট্রিম যারা এখনো দেশের শতকরা 70-75-80% লোককে রিপ্রেজেন্ট করে, তারা হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে প্রধান ভূমিকা পালন করেছে। এই যে সমন্বয়ক ছাত্রদের যে 4 দফা ছিল, সেটা কি? কোটা সিস্টেমটাকে অ্যাবলিশ করতেও বলছে না, কোটা পদ্ধতির সংস্কার চাই, এটাই তো ছিল আন্দোলন। তো কোটা পদ্ধতির সংস্কার চাই বললে কি হাসিনাকে উৎখাত করতে চাই মিন করে না। এই পিনাকি ভট্টাচার্য যেটা ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম, ভারতীয় পণ্য বর্জন কর। আমি বললাম হাসিনাকে ক্ষমতায় রেখে অন্য যত আন্দোলন হবে সবগুলাই অপ্রয়োজনীয় এবং কাউন্টার প্রোডাক্টিভ, তারা হিতে বিপরীত কাজ করবে। তো আমি ক্রেডিট দিচ্ছি না একা, আমরা হাসিনা যাওয়ার বহু আগের থেকেই বলেছি হাসিনার দিন শেষ হয়ে এসছে, তাকে যেতে হবে। জুলাই মাসে মনে আছে যে 2024 সালের 8ই জুলাই হাসিনা 9ই জুলাই চীন থেকে পত্র পাঠা থেকে বিদায় করে দেয়া হলো। তিনি 3 দিন না 4 দিনের জন্য গিয়েছিলেন, একদিনেই শি জিনপিং তার সঙ্গে দেখা না করে, টাকা পয়সা না দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিল। আমি সেই দিন আমার চ্যানেলে তাজ হাসমিজ ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম করেছিলাম, আমি বলেছিলাম হাসিনার দিন শেষ, এই মাস যায় কিনা দেখেন। এবং জুলাই মাসের 16 তারিখেই জনগণ দাবি করলো 1 দফা, ছাত্র সমন্বয়ক না, যারা এখন এনসিপি করছে তারা না, সাধারণ জনগণ, এবং তার পেছনে বিএনপি এবং জামাতে ইসলামী সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এইটাকে যারা অস্বীকার করে তারা সত্যের অপলাপ করে। এবং জুলাই সনদ, এর মধ্যে যে ভুল তথ্যগুলো আছে, অকৃতজ্ঞতা আছে। জুলাই সনদে স্বাধীনতার কথা বলবেন ভালো, স্বাধীনতার মুক্তিযুদ্ধের কারা নেতৃত্ব দিয়েছিলেন, জিয়াউর রহমানের নামটা বলতেও ডক্টর ইউনূসের কার্পণ্য। নিজের নাম কিন্তু উনি বলেছেন, কিন্তু আর কারো নাম সেখানে উনি যোগ করেননি, জিয়াউর রহমান। এবং তারপরে 15ই আগস্ট 1975 সালে যে পট পরিবর্তন ঘটল, আপনারা যতই চোখের পানি ফেলেন, 10 বছরের রাসেলকে হত্যা করা হয়েছে, সব হত্যাগুলো নির্মম হয়েছে। হত্যাকাণ্ড কখনোই খুব হৃদয়ে করা যায় না, হত্যাকাণ্ড মানে নির্মম। এই যে আপনার ফরাসি বিপ্লবের পরে রাজা ষোড়শ লুই এবং তার স্ত্রী ম্যারি অ্যান্টোনেটকে গিলোটিনে দিয়ে মারা হল। রাশিয়ার বিপ্লবের পরে জার নিকোলাস তার ছেলে মেয়ে বউ সবাইকে হত্যা করা হলো। রোমানিয়াতে চসেস্কো এবং তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হলো। হিটলার আত্মহত্যা করতে বাধ্য হলো। মুসোলিনিকে লোকজন পিটিয়ে মেরে ফেললো। এগুলো তো জনরোষ, এবং সেগুলো পপুলার ছিল। 15ই আগস্ট 1975 সাল আমার নিজের চোখে দেখা, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জনগণ রাস্তায় হই 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 করে নেমেছে। কারফিউ ছিল, কিসের কারফিউ, কিসের কি, জনগণ ফুলের মালা দিচ্ছে আর্মিকে, মিষ্টির দোকান খালি হয়ে যাচ্ছে। 7ই নভেম্বর একই ঘটনা ঘটলো। 15ই আগস্টের কথা বলা হলো না, জুলাই সনদে বলা হলো 7ই নভেম্বর নাকি এই বাকশাল শাসনের সমাপ্তি ঘটে। বাকশাল শাসনের সমাপ্তি ঘটলো 15ই আগস্টের সকাল 5:30টায়, যেদিন শেখ মুজিবুর রহমান নির্বংশ হয়ে গেলেন দুটো মেয়ে ছাড়া। সেই দিনই বাকশাল শেষ হলো। এই জুলাই অভ্যুত্থানের সনদ পড়লে আপনার মনে হবে 7ই নভেম্বর। এখানে আরেকটা মিথ্যাচার করা হলো, প্রায় 1000 লোক মারা গেছে বলছে, প্রায় 1000। এখানে কিন্তু জাতিসংঘ এবং বিভিন্ন হিউম্যান রাইটস গ্রুপ থেকে 1400-1500 লোকের কথা বলা হচ্ছে হত্যা। সেখানে 400-500 উনি কমিয়ে দিলেন কেন?
5 জনকে হত্যা করলেও তো সেটা হত্যা। আপনি আসল সংখ্যার কাছে যান, বলেন যে প্রায় 2000, কারণ বহু লোকের লাশ খুঁজে পাওয়া যায় নাই, অচেনা বহু লোক মারা গেছে রাস্তায়। আপনি বলতে পারেন চোখ বন্ধ করে 2000 বোতল মানুষ হত্যা হয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারা হয়েছে, ছাদের উপরে পুলিশ বসে বসে মানুষ হত্যা করেছে। হ্যাঁ, এই কথাগুলোর এখানে উল্লেখ নাই। সুতরাং জুলাই সনদটা একটা ফালতু ব্যাপার, মিথ্যাচারে ভরপুর। এবং এটা 2025-এর জুলাইতে কেন, এটা 2024-এর অগাস্টের 8-10 তারিখ 15 তারিখের ভেতরে দেয়া হলো না কেন? সুতরাং ডক্টর ইউনূসে বললাম তো, তার যে ব্যর্থতা, এটার উপরে সারা দিন কথা বললেও শেষ হবে না। উনি যে অনাচার গুলো করেছেন, নিজে গ্রামীণ ব্যাংকের খাজনা মওকুফ করালেন, যত রকম সুযোগ সুবিধা নেওয়া যায়। উনি তো চট্টগ্রাম গ্রামীণ ব্যাংক আর এনজিও ছাড়া কিছু বোঝেন না। এই যে আজকে এটা লেখা পড়ছিল যে আমাদের ফখরুদ্দিন সাহেব যখন 111-এর পর যে সরকার গঠন করলেন, উনি 2 বছরে যেভাবে পিটিয়ে কোন দলকে বাদ দেওয়া হয় নাই, কোন লোকের চাঁদাবাজি করা, সাহস পাচার, জোর ওদের জেলে ঢোকানো হয়েছে, বিচার করেছেন। তো ফখরুদ্দিন সাহেব আমরা যতই বদনাম করি না কেন, এই ফখরুদ্দিনকে কিন্তু ডক্টর ইউনূস প্রপোজ করেছিলেন প্রধান উপদেষ্টা হবার। ফখরুদ্দিন সাহেবের যে কৃতিত্ব, তার ধারে কাছেও তো পৌঁছাতে পারেন নাই ডক্টর ইউনূস। এবং ফখরুদ্দিনের চেয়ে ডক্টর ইউনূসের ক্ষমতা অনেক বেশি, তার এখানে কোনো জেনারেল নাই, উনি একাই সবকিছু। কিন্তু ব্যাকডোর দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান দেশ চালায়, আর উনি বসে বসে ললিপপ চষেন। উনি একজন ব্যর্থ লোক, ভীরু লোক, সিদ্ধান্তহীনতায় ভোগেন। ডিসাইসিভ ডিসিশন নেবেন। আমি ডক্টর ইউনূস আজ দেশের প্রধান এক্সিকিউটিভের ক্ষমতা গ্রহণ করছি এবং শাহাবুদ্দিন চুপ্পুকে বরখাস্ত করছি, ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করছি, আরো 30-35 জন জেনারেলকে বরখাস্ত করে তাদের জেলে ভরার আদেশ দিচ্ছি, এবং যারা যারা অন্যায় করেছে তাদেরকে ট্রাইব্যুনাল করে আমি 1 মাসের ভেতরে সমস্ত বিচার শেষ করে ফেলবো। এটা ওনার বলা উচিত ছিল 8ই অগাস্ট, এবং সেপ্টেম্বর অক্টোবরের ভেতরেই বিচার কার্যটা শেষ করে ফেলতে পারতেন। বিপ্লবী সরকার বলেন, তার বিপ্লবীর কি ওই গদাই লস্করি চালে? এই যে এখনো আপনাদের এই যে যারা যারা জেলে বন্দী আছে, সালমান রহমান থেকে শুরু করে, একবার আদালত থেকে ইতে আনছেন, তাদের জেলে যাচ্ছেন, জেল থেকে আদালতে নিচ্ছেন, কখনো হাতকড়া পরিয়ে কখনো না পরিয়ে। এটা তো এন্ডলেস স্টোরি, চলছেই। এইভাবে তো আগামী 10 বছরের এদের বিচার শেষ হবে না। ইউনূস যাবে, তার 3 মাসের মধ্যে সবগুলো বের হয়ে আসবে, এবং যত ওই ব্যুরোক্রেট যেগুলো আছে, আওয়ামী লীগের যে লোকগুলো আছে, সবগুলো বের হয়ে আসবে, এবং আওয়ামী লীগ তখন প্রকাশ্যে মাঠে নামবে। কারণ আওয়ামী লীগকেও ইউনূস সরকার নিষিদ্ধ ঘোষণা করে নাই, বলে যে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর। ভেগ কথাবার্তা। ইনারা একেবারেই তার পরিষদের মন্ত্রী পরিষদের ভেতরেও আওয়ামী লীগের লোকজন ঢুকে রয়েছে, তার ব্যুরোক্রেসিতে, তার পুলিশে, তার আর্মিতে, মানে সব জায়গায় আওয়ামী লীগ ভর্তি। তাদেরকে তিনি, যেটা বললাম প্রথমে, ছাঁটাই করে নতুন পুলিশ বাহিনী গঠন করতে পারতেন, নতুন কয়েকটা রেজিমেন্ট উনি রেজ করতে পারতেন সেনাবাহিনীতে। লেফটেন্যান্ট কর্নেলের উপরে যারা আছে সবগুলোকে রিটায়ার করে দিতে পারতেন। 50টা চোরের মধ্যে 5টা ভালো মানুষের রিটায়ারমেন্ট হলে ক্লিন হয়ে যেত। ক্লিনজিং প্রসেসটা করতে পারতেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ধরে ধরে উনি ফাঁসি দিতে পারতেন। একটাও ফাঁসি হয় নাই। ডক্টর ইউনূস কিসের সরকার? উনি ধরি মাছ না ছুঁই পানি। তো জুলাই সনদে ওই জিনিসটা প্রতিফলিত হয়েছে, ধরি মাছ না ছুঁই পানি। জি স্যার, এখন খবরে যেটা প্রকাশ হচ্ছে যে আগামী 15 তারিখ 15ই আগস্ট, যেটা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে কামাল হোসেন এবং সিনিয়র আইনজীবী জেরাই খান পান্নার নেতৃত্বে নাকি মার্চ করে তারা 32 নম্বরে যাবে। এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে একজন মেজর এবং তার স্ত্রীকে
আওয়ামীদেরকে একত্রিত করে ট্রেনিং দেওয়া, সাবোটাইজ করার জন্য ট্রেনিং দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আপনি কি মনে করেন আগামী 15 তারিখ বা এই 15ই আগস্টের সামনে রেখে আওয়ামী লীগ একত্রিত হয়ে দেশে কোনো বড় গন্ডগোল ঘটাতে পারে? এবং শেখ হাসিনা তো প্রতিনিয়ত ভারত থেকে উস্কানি দিচ্ছে যে যেভাবেই হোক এই সরকারকে আমরা একসাথে ঢুকে পড়বো, এইভাবে জড়ো হও, গোপালগঞ্জে যেটা হলো। তা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন, যে এটা কি সরকারের জন্য কোনো থ্রেট আছে? দেখেন, শেখ হাসিনা 1 বছর থেকে বলে যাচ্ছে টুপ করে ঢুকে পড়বো, আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি, টুপ করে বাংলাদেশে ঢুকে পড়বো। শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে ঢোকে, শেখ মুজিবুর রহমানের তো লাশ পাওয়া গিয়েছিল, এখানে আপনি শত শত মাংসপিণ্ড পাবেন, হাড় পাবেন। শেখ হাসিনাকে জনগণ ছিঁড়ে নিশ্চিহ্ন করে দেবে। শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল, ওর বংশের শেখ মনি, শেখ কি বলেন সেলিম, এগুলো একটাও যদি বাংলাদেশে কোথাও ঢোকে, নানক, এদের হাড্ডির টুকরা মাংস পাওয়া যাবে, লাশ পাওয়া যাবে না। এখন ওগুলোর জন্য আমি ওয়ারিড না। আওয়ামী লীগ ডেড, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, ওরা আসতে পারবে না। তবে কাকতালীয় ভাবে বলা যায় 1975 সালের 3রা নভেম্বর খালেদ মোশাররফ যখন ক্ষমতা যেদিন গ্রহণ করে, সেই দিন রাশেদ মোশাররফ, খালেদ মোশাররফের বড় ভাই, খালেদ মোশাররফের মা, এরা মিলে একটা 32 নম্বরে প্রসেশন নিয়ে গিয়েছিল, মৌন মিছিল। শেখ মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগের কিছু নেতা পাতি মিলে করেছিল, এবং তারপরেই খালেদ মোশাররফ টেক ওভার করলো। কিন্তু ওই সরকারটিকে ছিল মাত্র 4 দিন। এখন ওই পরিকল্পনা ডক্টর কামাল হোসেন একজন অত্যন্ত বিতর্কিত ব্যক্তি। তিনি 1971 সালের 9 মাস পশ্চিম পাকিস্তানে তার শ্বশুর বাড়িতে ছিলেন, আপ্যায়নে, আদর যত্নে। উনি পাকিস্তান বিরোধী নন। শেখ মুজিবুর রহমান ঢাকায় নেমেই মিথ্যাচার করলো যে শেখ ডক্টর কামাল হোসেন আমার সঙ্গে জেলে ছিলেন। শেখ মুজিবুর রহমান তো 3টা কথা বললে 2টা মিথ্যা কথা বলতেন, একেবারে ডাহা মিথ্যা কথা বলতেন, এবং ধরা পড়েছেন বহুবার মিথ্যা কথা বলে। ওই যে একবার 72 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে উনি বললেন না, 52 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, তখন আমি জেলে ছিলাম এবং জেল থেকে আমাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের ওই জানালার, বাথরুমের জানালা দিয়ে কাগজের টুকরো ফেলে ফেলে আমি ছাত্রদের নির্দেশ দিতাম কিভাবে ভাষা আন্দোলন করতে হবে। বদরুদ্দিন উমর এমন বাম্বু দিয়েছেন, লজ্জা থাকলে তো এর আত্মহত্যা করতে। বদরুদ্দিন উমর বলেছেন 21শে ফেব্রুয়ারি 1952 সালে শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন ঠিক, কিন্তু ভাষা আন্দোলনের জন্য না, এবং তিনি জেলে ছিলেন ফরিদপুরে, ঢাকাতে না। তখন এই ধরনের মিথ্যাচার টেলিভিশনের ক্যামেরার সামনে মুজিবুর রহমান করেছেন। তথাকথিত স্বাধীনতার ঘোষণার কথা মিথ্যা কথা বলেছেন। এখন তাদের মিথ্যাচার দিয়ে তো হয় না। এখন আওয়ামী লীগ একেবারে কি গণধিকৃত একটা দল। আপনি দেখেন, সাদ্দাম হোসেনের স্ট্যাচু ভাঙা হয়েছিল, কেউ তার উপরে পেচ্ছাপ করে নাই। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে তার উপর পেচ্ছাপ করা হয়েছে, এবং প্রতিটা ইট, 32 নম্বরের প্রতিটা ইট খুলে নেওয়া হয়েছে। এইটাতে জনগণের যে ক্ষোভ এবং ঘৃণা, সেটাকে যারা অস্বীকার করে, তারা এখন যে দিন সূর্য উঠেছে এটাও অস্বীকার করবে, বলছে আজকে খুব চাঁদনি রাত, দেখলে দিন মনে হচ্ছে, আসলে কিন্তু রাত। আওয়ামী লীগের ওই ধরনের কথাবার্তা। তো আওয়ামী লীগ, আমাকে যেটাই পান্নার যে কথা বললেন আপনি, যিনি উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে সামনে এসছেন, মানে এদের তো কোন রকম রুচিবোধ, ন্যূনতম আত্মসম্মান বোধ নাই। ন্যূনতম আত্মসম্মান যে থাকে, একটা লোক চুরি করার পরে দেখবেন আত্মহত্যা করে, এই সবাই জেনে গেছে আমি বেঁচে থেকে কি করবো, মরে যাই। এদের যে মরে যাওয়া গেলে যে লজ্জার থেকে বাঁচবে, এই বোধটা এদের নাই। দেখেন না আপনি হাসানুল্লাহ ইনু, তারপরে ওই যে এরা সব হ্যান্ডকাপ পরা অবস্থায়
আদালত থেকে যাচ্ছে কোর্ট, তাদের জেলখানার থেকে আদালতে, হাসি হাসি মুখ। ওদের তো লজ্জায় মুখ ঢেকে এইভাবে যাওয়া উচিত ছিল, এদের ন্যূনতম লজ্জা নাই। তার এই পান্না বেটা, এ তো একটা কি বলবেন, একটা উদ্ভট, মানে আমি তাকে শিক্ষিত লোক বলে তো মনে করি না, যেভাবে কথাবার্তা বলে উলঙ্গ হয়ে সে ক্যামেরার সামনে চলে আসে। আপনি বলেন, যে কোনো দেশে যে গিয়ে বলেন যে একজন আইনজীবী তিনি উলঙ্গ অবস্থায় ক্যামেরার সামনে এসছেন। তো ডক্টর কামাল হোসেনও তাই, উনি বিবস্ত্র। ডক্টর কামাল হোসেন যে সংবিধান বানিয়েছেন শেখ মুজিবকে সামনে রেখে, যে মুজিবকে ইমপিচ করা যাবে না, তাকে সরানো যাবে না, এই যে তারপরে স্টেট এমার্জেন্সি উনি দেবেন, প্রধানমন্ত্রী ক্ষমতার ঊর্ধ্বে একজন প্রেসিডেন্টের পাওয়ার দিয়ে দিল প্রধানমন্ত্রীকে, এই অপকর্মগুলো করেছেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন আইয়ুব খান বিরোধী আন্দোলনে একদিনও মুখও খোলেন নাই, তার আমার চেহারাও দেখি নেই, নামও শুনি নাই 1969 সালে। এরা সব ওয়েদার কক এবং এরা অপরচুনিস্ট এবং মনে প্রাণে পাকিস্তানপন্থী। শেখ মুজিবুর রহমানও তাই, কামাল হোসেনও তাই। শুধু এদেরকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। জি স্যার, অনুষ্ঠান শেষ করব। শেষ প্রশ্ন আপনার কাছ থেকে এই লাস্ট প্রশ্নটি করব যে আগামী নির্বাচনে, যদিও এই আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, যেটা জাতীয় পার্টিও সংগঠিত হয়ে বলছে যে এই সরকার নিরপেক্ষ নয়, তারা ইতিমধ্যে মনে হচ্ছে যে তারেক রহমানকে যে কোনো সময় প্রধানমন্ত্রী ঘোষণা করলেই হয়, আর ইলেকশনে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই, এরকমের বক্তব্য তাদের পক্ষ থেকে আসছে। এট দ্য সেম টাইম তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন না, অনেকদিন থেকে মানুষের প্রত্যাশা উনি যাবেন। তো আগামী নির্বাচনে আপনি কি মনে করেন, কোন দল আপনার দৃষ্টিতে আগামীতে সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন যদি হয়? দেখেন, আমি কোন দল করি না, তবে আমার যা পর্যবেক্ষণ তাতে আমি মনে করি এই যে বিএনপির যখন সভাগুলো হয়, একটা প্রতিবাদ র্যালি করলো লক্ষ লক্ষ লোক, এনসিপি সেদিন শহীদ মিনারে জুতা পরে গিয়ে রোলার ব্লেডিং করছে, স্কেটিং করছে, ভাবে অপমান করে তারা একটা সম্মেলন করেছিল, ওটা কোনো সম্মেলন না, লোকজন হয় নাই। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি 75 ভাগের বেশি ভোট পাবে এবং আসনও পাবে। হয়তো 300-400 আসনে যদি নির্বাচন হয় 350 আসন পাবে বিএনপি, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্যই তো জামাত, এনসিপি এবং চরমোনাই উঠে পড়ে লেগেছে যে নির্বাচন হলে তো তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জামাতেরই এক গোপন সার্ভেতে বেরিয়ে আসলো যে তারা মোট 21টা সিট পেতে পারে, বড় জোর। এনসিপি হয়তো একটা সিটও পাবে না, চরমোনাইও একটা সিট পাবে। সুতরাং নির্বাচন হলে বিএনপি জিতবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার প্রশ্নটার আর জন্য কি ছিল, কি জিজ্ঞেস করলেন আপনি? যে তারেক রহমান দেশে এখন তো কোনো মামলা, ওনার আপাতত মামলা নাই। একটা মামলা হয়তো সুপ্রিম কোর্টে একটা মামলা আছে, এই গ্রেনেড, এটা আপিলের ডিভিশনে রয়েছে, এছাড়া আর কোনো মামলা নেই। তাহলে উনি কেন দেশে যাচ্ছেন না বলে? এই যে ডক্টর ইউনূসের ব্যর্থতা এবং সুযোগ সন্ধানী নেচার, ডক্টর ইউনূস এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার সমস্ত মামলা একেবারে বাতিল করে দিলেন। এই কাজটা করার জন্য যে অন্যের প্রতিও যে এটা করা যায়, এই যে জন্য যে মানবতা, যে মানবতা দরকার, যে ব্রড মাইন্ডেডনেস দরকার এবং সময়ের দাবি, সেটা বোঝার মতো ক্ষমতা ডক্টর ইউনূসের হয় নাই। এখন 85 বছর বয়স, আর জীবনে হবেও না। তার তো উচিত ছিল এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, উনাকে তো এক্সিকিউটিভ হওয়া উচিত ছিল। ওটা না করেই তো উনি চুপ্পুর হয়েছে। আমার তো মনে হয় যে আয়না দেখলে তো ডক্টর ইউনূসের নিজের আয়নায় থুতু ফেলার দরকার, যে আমি কেন চুপ্পুর উপদেষ্টা হলাম। সেই লজ্জাবোধটাও ডক্টর ইউনূসের নাই। 85 বছর, এখন আরো 50 বছর বাঁচলেও হবে না। তো এখন উনারা যেটা করেন নাই,
উনি কেন এই মামলাগুলো, তারেক রহমানের মামলা কেন ঝুলবে? আমার মামলাও তো নিষ্পত্তি হয় নাই। আমি যে একজন সাইবার টেরোরিস্ট, আমি তো লিগালি বাংলাদেশে গেলে আমাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে, কারণ আমি হাসিনার বিরুদ্ধে সাইবার টেরোরিস্ট হিসাবে আমি চিহ্নিত। পিনাকি ভট্টাচার্য, আমি, ফয়সাল চৌধুরী, তো তিনজন তো কমপক্ষে আছি আমরা এখানে। আমাদের নাম টাম কেউ বলে না। তো যাই হোক, এখন তারেক রহমান দেশে আসবেন, নিশ্চয়ই আসবেন। তার নিরাপত্তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে। আমি মনে করি অত জনপ্রিয় ব্যক্তি যদি আসেন দেশে, সেনাবাহিনী, পুলিশ বাহিনীতে যারা লয়াল আছেন বিএনপির, তাদেরকে দিয়ে এবং দলীয় কর্মীদের দিয়ে তাকে আমরা রক্ষা করতে পারবো। আমার সঙ্গে দেখা হবে আগামী মাসে, এই মাসেই বা আগামী মাসে লন্ডনে। আমি আশা করছি দেখা হবে তারেক রহমানের সঙ্গে। আমি এই কথাগুলো বলবো যে ওনার দেশে আসা উচিত, এখন আসা উচিত, এবং এই জন্য বিএনপি একটা দাবি করুক এবং ব্যবস্থা গ্রহণ করুক। কেননা জানের মালিক আল্লাহ। এখন তার জীবনের নিরাপত্তার জন্য চিরকাল তাকে বাইরে থাকতে হবে, এটা হলে তার মানে নেতৃত্ব দেয়া যায় না। নেতৃত্বের জন্য কিছু রিস্ক নিতেই হয়। এবং জান আজকে আছে, আপনার জিনিস তো না, আল্লাহর জিনিস নিয়ে যাবে। তো ওই জন্যই উনি সব বিরোধে, এই জন্যই উনি আসছেন না আমি সেটা বলছি না, কিন্তু স্ট্র্যাটেজিক কারণে থাকতে পারে বিএনপির ভিতরে। আমি ওনাকে জিজ্ঞেস করবো যে কেন আপনি যাচ্ছেন না, এবং ইউনূসকে সাহেবকে জিজ্ঞেস করছি, আপনি সবগুলা মামলা, যতগুলা মামলা হাসিনা করেছিল সবগুলা আপনি অবিলম্বে একেবারে বাতিল করে দেন এবং সবগুলো লোককে মুক্তি দেন। আসিফ নজরুলদের ফাঁকে উনি পড়ে, এটা অভ্যুত্থান উত্তর সরকার, কিন্তু পুরনো আমলের আইন বিচার ব্যবস্থা তারিখ হবে। এই যে এখন সালমান রহমানদের নিচ্ছে আনছে তারিখ, আরে তারিখ কিরে? ওই বিচারকের ঘাটটা মোটকে জোরে ধরতে হয় যে তুই বেটা 3 দিনের ভিতরে জাজমেন্ট দিবি, নইলে তোর খবর আছে। এটাও করতে পারছেন না। এই যে পুরোনো কথাই লস্করি চালে, এটা বিপ্লবী সরকার যদি হতো, তারা তো 15 দিনের ভেতরে 1500 লোকের বিচার করতে পারত। সে ধারণা ইউনিসের নাই। ওনারা, আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন আইইউবিতে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে আসলাম, ডিন হয়ে আসলাম, তখন আমি বিদেশে পড়িয়ে আসলাম। সেখানে বিদেশে যে প্রফেসর ক্লাস নেন, উনি সিলেবাস তৈরি করেন, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে লেকচার হবে, কিভাবে সেমিনার হবে না লেকচার হবে, সিলেবাসে কি থাকবে না থাকবে সেটা নির্ধারণ করেন শিক্ষক। কানাডা, আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, সর্বত্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আর বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে আছে, ওটা একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয়। একাডেমিক কাউন্সিলের মেম্বার হচ্ছেন বায়োলজি, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন যারা আছেন, সবগুলো মিলে। এখন ইতিহাস বিভাগের সিলেবাস কি হবে, ওই ওদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে, বাদ বাকিগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট। আমিও ওখানে ওই ডিন হিসাবে ভোট দিয়েছি যে অ্যাকাউন্টিং এ কোন সিলেবাস হবে, সেটার মিটিং এ আমিও প্রেজেন্ট থাকছি অ্যাজ ডিন অফ লিবারাল আর্টস। আমি প্রফেসর ভাইস চ্যান্সেলরকে বললাম, এটা তো অনাচার, পাবলিক ইউনিভার্সিটিতে যে অনাচার চলছে, আপনার এই আপনার কি বলে একাডেমিক কাউন্সিল সিলেবাস ঠিক করবে। বিভিন্ন ডিপার্টমেন্ট আপনি গিয়ে দেখবেন 1950 সালে যে সিলেবাস ছিল মোরলেস ওই সিলেবাসই চলছে, কিছুটা হয় হেরফের করে ওই পেপার গুলোর নাম, ওই জিনিসগুলো, এগুলো যে পরিবর্তন করা যায়, যে ব্যুরোক্রেসি। ডক্টর ইউনূস হচ্ছেন মাছি মারা কেরানি। তাদের মাছি মারা কেরানি গল্পটা জানেন তো, মানে কেরানি সব নোট করে, নকল করে। অরিজিনালি একটা মাছি মরে লেগেছিল কাগজের উপর, তখন সে একটা মাছি মেরে ঠিক ওই জায়গায় কাগজের ওই কোনা একটা মাছি পেস্ট করে দিয়েছে। এই জন্য বলা হয় মাছি মারা কেরানি। অরিজিনাল কাগজে একটা মাছি মরা মাছি আছে, এই নকলের ভেতরে মাছিটা থাকতে হবে। এই হচ্ছে আমাদের ব্যুরোক্রেসি। এদের কাছে আমার আশা ভরসা অনেক ছিল। আমি 99% নিরাশ হয়েছি। ডক্টর ইউনূসের সরকার, এরা কিছুই করতে পারবে না, এরা ছেড়ে চলে যাবে, হয়তো ওয়াকারুজ্জামান তাড়িয়ে দেবে, অথবা এরা টার্ম শেষ হবে, হলে হয়তো নির্বাচন হলেও হতে পারে।
নির্বাচন না হয়ে একটা ভারতপন্থী আওয়ামীপন্থী সামরিক সরকার বাংলাদেশের ঘাড়ের উপর জেকে বসতে পারে, জেকে বসলে আমি অবাক হব। জি স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আমাদের প্রিয় ব্যক্তি প্রফেসর ডক্টর তাজ হাশমির কাছ থেকে অসাধারণ বস্তুনিষ্ঠভাবে বাংলাদেশের আগামীর বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ব্যর্থতা, সফলতা সব বিষয়ে ওনার বিশ্লেষণ শুনলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমরা সবাই চাই আমরা একটি আমাদের স্বপ্নের বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এই বিপ্লব হয়েছে, এত লোক মারা গেল, 1500-র উপরে লোক আত্মহতি দিল, হাজার হাজার লোক এখনো হাসপাতালে পঙ্গুত্ব বরণ করেছে। এই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিছু সংখ্যক রাজনৈতিক কুচক্রী বা বিদেশির দালালদের কারণে আগামী নির্বাচনকে বন্ডল করতে দেওয়া যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবাই এক হয়ে এক জায়গায় কাজ করতে হবে, এবং নিশ্চয়ই আমরা আমাদের ভোটাধিকার, মানবাধিকার আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা করে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি জানাচ্ছি। স্যারকে আবারও অশেষ ধন্যবাদ এবিসি চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।